কথাটা পুরোপুরি শেষ না হতেই ২ হাতে তোহাকে জাপটে ধরে বুকের সাথে একেবারে মিশিয়ে ফেলল তিহান। সাথে সাথে সম্পূর্ণ গায়ের ভার তার উপর ছেড়ে দিল তোহা। এতক্ষণের ভয়টা নিমেষেই কেটে গেছে, তবে শক্তি পাচ্ছে না। তিহানকে যে একটু জড়িয়ে ধরবে সেই উপায়টাও নেই। তোহার মাথাটা বুকের সাথে চেপে ধরে জোরে জোরে শ্বাস নিল তিহান। বুকের হাঁসফাঁসটা কমানোর চেষ্টা করলো, তবে সফল হলো না। আর একটু হলে সে নিজেই জ্ঞান হারাতো ভয়। সূর্য ততক্ষণে ফোনের ফ্ল্যাশ লাইট সমেত পুকুরে সিঁড়ি ধরে অর্ধেক নেমে গেছে। তিহানকে উদ্দেশ্য করে সে গলা বাড়িয়ে ডাকছে, তিহান ভাই, আমি আসবো? না, তুই দাঁড়াও এখানে, আমি পারবো, আসছি বলে তোহাকে পাজা গলা করে কোলে তুলে নিল তিহান। তোহার চোখ বন্ধ, তবে জ্ঞান হারায়নি। দয়া করে জ্ঞান হারাবা না, আমার কিন্তু ভয় করছে খুব। তিহানের কাঁপা কণ্ঠের বাচ্চা সুলভ আবদারে মলিনভাবে হাসল তোহা। তাকে নিয়ে পাড়ে উঠে মাটির উপরই বসে পড়েছে তিহান। তোহার মাথা তার বুকে। সূর্য আস্তে আস্তে হাত বুলাচ্ছে বোনের মাথায়। চুপচুপে ভেজা জামায় শরীরের অবয়ব স্পষ্ট। গায়ের ওড়না এখনো পুকুরেই ভাসছে। তাড়াহুড়োয় সেটা আর আনা হয়নি। কথা বলছে না কেন? অজ্ঞান হয়ে গেছে? তোহার মাথায় হাত বোলাতে বোলাতে বলল তুর্য। তোহার ভেজা চুলগুলো কানের পিছে গুঁজে দিয়ে তিহান মৃদু গলায় উত্তর দিল, না, জ্ঞান আছে। খুব ভয় পেয়েছে হয়তো, বলেই চোখ জোড়া বুঝল তিহান। এই সন্ধ্যাবেলায় এমন একটা ভয়ঙ্কর কাজ ঘটে যাবে বুঝতেই পারেনি সে। মেয়েটা কখন উঠে গেছে খেয়ালই করেনি। করলে হয়তো এমনটা হতো না। এরই মাঝে ছুটে এলো বাড়ির সবাই। এইদিকে লাইট জ্বলে উঠতেই তোহাকে নিজের দিকে ঘুরিয়ে ২ হাতে লুকিয়ে আগলে ধরল তিহান। আতিয়া কান্নাকাটি করছে। তিহান ছোট্ট একটা শ্বাস ফেলে তাকে সান্ত্বনা দিয়ে বলল, তিহু ঠিক আছে খালামণি, তুমি কেঁদো না, ও আরো ভয় পেয়ে যাবে। আরমান সাহেব এগিয়ে আসলেন। আতিয়া ধরে উঠিয়ে মেয়ের মাথায় একটু হাত বুলিয়ে দিয়ে তিহানকে বললেন, ওকে একটু ঘরে নিয়ে যেতে পারবে তিহান? দুজনেই তো ভিজে গেছো। তিহান মাথা ঝোঁকালো, ভদ্রতার সহিত নম্র কণ্ঠে বলল, জি খালু, নিয়ে যাচ্ছি। আপনি খালামণিকে ভিতরে নিয়ে যান, আমরা আসছি। আরমান সাহেব মৃদু হেসে আতিয়াকে নিয়ে ভিতরে ঢুকলেন। তার স্ত্রী অল্পতেই অস্থির হয়ে ওঠে, প্রেশার বেড়ে যায়। তারা ভিতরে চলে যেতেই আফিয়ার দিকে চোখের ইশারায় কিছু একটা বলল তিহান। ছেলের ইঙ্গিত বুঝতে পেরে আশেপাশে তাকালো আফিয়া। স্বর্ণাকে দিয়ে হলরুমের সোফা থেকে তার গায়ের শালটা আনিয়ে তোহার গায়ে জড়িয়ে দিল। তিহান মুচকি হেসে তোহাকে কোলে তুলে নিতে গেলেই তোহা আধো আধো স্বরে বলল, "আ- আমি পারবো।" দাঁতে দাঁত চেপে অগ্নি চোখে তাকালো তিহান। শুধুমাত্র দুর্বল হয়ে পড়েছে বলে তোহাকে কিচ্ছু বলেনি এতক্ষণ। নতুবা একা একা এখানে আসার অপরাধে তার আগেই একে ২-৪টা চড় লাগানো উচিত ছিল। তথাপি তোহার কথাটার দাম না দিয়ে তাকে কোলে তুলে নিলে তোহা আবারও কিছু বলতে গেলেই সে রাগে কটমট করে উঠে বলল, একদম চুপ। মুখটা চুপসে গেল তোহার। ঠোঁট জোড়াও আপনা আপনি বন্ধ হয়ে গেল। তিহান তাকে কোলে করে নিয়েই রুমে ঢুকলো। তখন শুধু আফিয়া আর স্বর্ণালী আছে রুমে। স্বর্ণালী তোহার জামা কাপড় বের করছে আর আফিয়া গ্লাসে পানি ঢালছে। তিহানের নিজের জামা কাপড়ও ভিজে গায়ের সাথে লেপ্টে আছে। ফোনটা ছিল পকেটে, সেটা হয়তো গেছে নষ্ট হয়ে। কিছু করার নেই, সেই মুহূর্তে তো আর ফোনের কথা মনে ছিল না তার। তপ্ত একটা নিঃশ্বাস ছাড়ল তিহান। তোহাকে শুইয়ে দিতে দিতে হালকা ঠোঁট নাড়িয়ে বলল, এইভাবে নাম ধরে ডাকলে রোজ রোজ পুকুরে পড়ে গেলেও কিচ্ছু বলবো না, প্রমিস। রাতের খাবার খাচ্ছে তোহা। খাচ্ছে বলতে তাকে খাইয়ে দেওয়া হচ্ছে। আতিয়ার হাতে খাচ্ছে সে। একেবারে তাকে বের হতে দেওয়া হয়নি রুম থেকে। পায়ের কাছটায় বসে আছে তিহান। অন্য কেউ নেই রুমে। আতিয়ার কড়া বকার উপর আছে সে। তবে সে নিজেও জানে সে বকা খাওয়ার মতো কাজই সে করেছে। ২-১টা থাপ্পড় যে এখনো গালে পড়েনি, এই তো ঢের। তবে আতিয়া ছাড়া আর কেউ কিছু বলতে এলেই তাকে ভদ্রতার সহিত থামিয়ে দিচ্ছে তিহান। ফলস্বরূপ তিহান আর আতিয়া ছাড়া আর কারোর বকার শিকার এখনো পর্যন্ত হতে হয়নি। যদিও তিহানের সাথে লজ্জায় চোখ মেলাতে পারছে না তোহা। বয়সে তার থেকে এত বড় মানুষটাকে নাম ধরে কিভাবে ডেকে ফেললো। ইস, আপনি করেই তো বলে সব সময়। আজকে কিভাবে যেন শুধু নামটাই বেরিয়ে গেছে। সামান্য মন খারাপ ছিল বলে তুই এইভাবে ভর সন্ধ্যাবেলায় পুকুর পাড়ে যাবি তোহা? তোহা উত্তর দিল না।
চুপচাপ ভাত চিবোতে লাগলো। মাকে এই ব্যাপারে নিজের পক্ষ নিয়ে আর কিছু না বলাই শ্রেয়। কখন যেন দ্বিগুণ রেগে যায়। আর তোমার মেয়েকে হুদাই এত কষ্ট করে টাকা খরচ করে সাঁতার শিখিয়েছিলাম আমি খালামণি। কি লাভ হলো বলো তো? ফুঁসে উঠে বলল তিহান। আতিয়াও সায় দিল তার সাথে। তোহা অপরাধীর মতো মাথা নুইয়ে আস্তে করে বলল, আমি সত্যিই পারছিলাম না তিহান ভাই। পানি ছিল অনেক। তিহান ঠোঁটে ঠোঁট চেপে তাকালো তার দিকে। একটা কারণে অবশ্য নিজের উপরেই রাগ লাগছে। তবে আতিয়ার সামনে আছে দেখে সে বিষয়ে কিছু বলছে না। খানিক বাদে আতিয়া ভাত খাইয়ে দিয়ে প্লেটটা রাখার জন্য বেরিয়ে যেতেই তিহান উঠে তোহাকে পানি খাইয়ে দিল। নিজের হাতে ভেজা ঠোঁটের চারপাশটা মুছিয়ে দিতে দিতে বলল, তোমার মন খারাপ থাকবে কেন? এই আমিটা আছি কি করতে? তোমার মনই যদি ভালো রাখতে না পারি তবে কিভাবে নিজেকে প্রেমিক দাবি করি বলো তো? এ তো ঘোর অন্যায়। ঝিরিঝিরি হাওয়া বইছে। রাতের ঠান্ডা প্রকৃতি ছড়িয়ে দিচ্ছে ঘুমের আবির্ভাব। রাস্তার ওপারে সারি বেঁধে দাঁড়িয়ে থাকা নারিকেল গাছগুলো এঁকে বেঁকে শরীর দুলিয়ে যাচ্ছে। মাঝে মধ্যে থেমে যাচ্ছে, তারপর হঠাৎ হঠাৎ আবারও দুলতে শুরু করেছে। আকাশের মিটমিট করে জ্বলছে অগণিত তারকারাজি। পূর্ণিমা চাঁদের আলোয় ঝলকানিতে পুরো উঠান বারান্দা আলোকিত। বারান্দার রেলিংয়ে দুই হাত রেখে চোখ বুজে স্নিগ্ধ সময়টা উপভোগ করছে তোহা। তবে কেন যেন এই নির্মল প্রকৃতিও কোনো ক্রমে তার মন ছুঁতে পারছে না। তার এই মনটা খুব একরোখা স্বভাবে। সেই যে একটা মানুষের কাছে পড়ে আছে তো পড়েই আছে। তাকে ছাড়া কিছুই আর ভালোই লাগে না। ঘড়ির কাঁটা প্রায় 12টার ঘরে ছুঁই ছুঁই। গ্রাম্য এলাকায় এই সময়টা গভীর থেকে গভীর রাত। আশেপাশে একটা কাক পক্ষীও চেঁচাচ্ছে না। সে সন্ধ্যা থেকে ঘরে কোণঠাসা হয়ে বসে থাকতে থাকতে আর সহ্য হচ্ছিল না তোহার। বের হয়ে একটু প্রাণ ভরে শ্বাস নেওয়ার জন্য আকুপাকু করছিল এই ছোট্ট মনটা। তাই স্বর্ণালী ঘুমিয়ে পড়তেই ধীর পায়ে কোনো রকম শব্দ ছাড়াই সে বেরিয়ে এসে বারান্দায় দাঁড়িয়েছে। চোখ বন্ধ অবস্থাতেই বুঝতে পেরেছে যে কেউ একজন তার পাশে এসে দাঁড়িয়েছে। না দেখা পর্যন্ত সে ভেবেই ফেলেছিল পাশে তিহান আছে। কিন্তু কেন যেন তিহানের গায়ের চিরচেরা গন্ধটা সে পাচ্ছে না। পাশের মানুষটা হালকা কাশির শব্দে চমকে চোখ মেলল তোহা। চকিতে পাশ ফিরে তাকাতেই দ্বিগুণ চমকে উঠল সে। পাশে তার বাবা দাঁড়িয়ে আছেন। এই সময় একেবারেই অনাকাঙ্ক্ষিত মানুষটাকে দেখে প্রবল অস্বস্তি জাপটে ধরল তোহাকে। মাথার ওড়নাটা আরো একটু সামনে টেনে নিয়ে সে মৃদু কণ্ঠে বলল, আব্বু, তুমি এখানে? আরমান সাহেব হাসলেন। মেয়ের কাঁপা কাঁপা কণ্ঠ শুনেই তার ভেতরের ভয়টা টের পেয়ে গেছেন তিনি। এত স্নেহের সহিত কথা বলার পরও তোহা কেন তাকে এত ভয় পায় কিছুতেই বুঝতে পারে না সে। তোহার দৃষ্টি নিচের মেঝের দিকে। কেমন একটা অপরাধীর মতো দাঁড়িয়ে আছে সে, যেন রাত বিরেতে এখানে দাঁড়িয়ে থাকাটা একটা অন্যায়। আর আরমান সাহেব তাকে হাতে নাতে ধরে ফেলেছেন। আরমান সাহেব ঘুরে রেলিংয়ে হাত রাখলেন। পরিবেশটা সহজ করার জন্য নরম কণ্ঠে বললেন, চোখ বন্ধ করে কি ভাবছিলে? তোহা যেন আরো একটু লজ্জায় পড়ে গেল। কি উত্তর দেবে? সে তো তিহানের কথা ভাবছিল। এটা কি আর বলা যায় নাকি? তথাপি একটু মুচড়ে গেল সে। আরো একটু গুটিয়ে দাঁড়িয়ে আটসাট স্বরে উত্তর দিল, কিছু ভাবছিলাম না আব্বু। আরমান সাহেব হতাশ শ্বাস ছাড়লেন। তার প্রতি মেয়ের এই ভয় হয়তো জীবনেও কাটাতে পারবেন না। বস্তুত তিনি এখানে এসেছেন তোহার সাথে কিছু জরুরি কথা বলতে। কথাগুলো জানা তার খুবই দরকার, নয়তো কোনো সিদ্ধান্তে আসতে পারছে না। কিছুক্ষণ নীরবতায় কাটল। আরমান সাহেব গলা ঝেড়ে নীরবতা ভাঙলেন। বললেন, দেখো মা, আমি তোমার বাবা। যথেষ্ট আদর স্নেহ দিয়ে তোমাদের 3 ভাই বোনকে বড় করেছি। তুমি সবচেয়ে ছোট আর সবচেয়ে আদরের। আমার কাছে ভয়ের কিচ্ছু নেই, বুঝতে পেরেছ? তোহা উপর নিচে মাথা নাড়ালেও ভয়টা এতক্ষণে দ্বিগুণ হয়েছে তার। একটু পরে হয়তো 3 গুণ 4 গুণ অব্দি ছড়িয়ে যাবে। আরমান সাহেব একটু সময় নিয়ে বললেন, তোমার সাথে কিছু জরুরি কথা ছিল। বলো আব্বু, বিনীত গলায় উত্তর দিল তোহা। তবে এবারও বোধ হয় না চাইতেও তার কণ্ঠটা একটু কেঁপে গেছে। তোমার অভিভাবক হলেও জোরপূর্বক তোমার উপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার অধিকার আমার নেই। আমি কখনোই চাই না আমার কোনো সিদ্ধান্তও তোমার উপর বোঝা হোক। আবার এটাও কথা যে তোমার কোনো ভুল সিদ্ধান্ত আমি সমর্থন করব না, তাই না? তোহাকে এবার একটু বিচলিত দেখালো।
বাবার কথার মানেগুলো তার মাথায় ঢুকছে না কোনোভাবেই। এই রাতের বেলা বাবা এইসব কেন বলছে তার অর্থ উদ্ধার করা মোটেও সম্ভব হচ্ছে না। ক্ষণে ক্ষণে পরিবেশটা আরো ভারী লাগছে। তুমি এসব কেন বলছো আব্বু? কোনো কারণ আছে? আরমান সাহেব আর দেরি করলেন না। কোনো রকম অস্বস্তি ছাড়াই তোহাকে সরাসরি জিজ্ঞাসা করলেন, তুমি কি তিহানকে পছন্দ করো? প্রশ্নটা শুনতেই যেন কয়েক সেকেন্ড থম মেরে থাকলো তোহা। অতঃপর বজ্রপাতের ন্যায় এক পলক তাকিয়ে মাথা নামিয়ে ফেলল। গলাটা শুকিয়ে কাঠ। বাবার মুখ থেকে সরাসরি এমন একটা কথা শোনার পর তার কেমন প্রতিক্রিয়া হওয়া উচিত? তার কি লজ্জা পেয়ে চলে যাওয়া উচিত, নাকি বাবাকে উত্তর দেওয়া উচিত? বুঝতে পারছে না সে। গলার কথাগুলো কেমন জটলা পাকিয়ে যাচ্ছে। লজ্জার কিছু নেই মা, নিশ্চিন্তে বলো। তোহা বলতে পারল না। নীরব হয়ে গুমড়ে রইল। কেন সে বলতে পারছে না কিছু? কেন মনে হচ্ছে সে মুখ খুললেই অনর্থ হয়ে যাবে, উল্টোপাল্টা বকে ফেলবে? মেয়ের নীরবতা দেখে কিছুক্ষণ চুপ রইলেন আরমান সাহেব। অতঃপর মাথা ঝুঁকিয়ে নিজের হাতে তালু পর্যন্ত পর্যবেক্ষণ করতে করতে তিনি বললেন, তবে কি আমি উত্তরটা হ্যাঁ ধরে নেব? এবার আরো চুপচাপ থাকতে পারল না তোহা। এখনো চুপ থাকলে তিহান নামক প্রেমিকটার সাথে বড্ড বেশি অন্যায় হয়ে যাবে যে। এই অন্যায় সে করতে পারবে না, কখনোই না। উপরন্তু মুখে কিছু না বলতে পেরে মৃদুভাবে মাথা নাড়ালো তোহা। লজ্জার আর রক্তিম আভা তার মুখের আনাচে কানাচে। আরমান সাহেব ঠোঁট হেলিয়ে হাসলেন, যেন বুকের কোনো একটা পাথর নেমে গেল নিমিষেই। তোহাকে ঘুমাতে যেতে বলতেই এক ছুট্টে জায়গা থেকে প্রস্থান করলো তোহা। আরমান সাহেব আরো কিছুক্ষণ নির্নিমেষ দাঁড়িয়ে চেয়ে রইলেন সেই কালো আকাশের পানে। পরের দিন বেশ স্বাভাবিকভাবেই কাটছিল তোহার। দুপুরের দিকে তার কাজিনরা ঘুরতে বেরিয়েছিল। তিহানের ফোন গেছে নষ্ট হয়ে। অনেক ঘুরে টুরে গ্রাম পেরিয়ে বড় মার্কেট থেকে একটা ফোন কিনে এনেছে। সেই সাথে তোহার জন্য ছিল এক ঝাঁক বকা। মূলত তার জন্যই তিহানের ফোনটা নষ্ট হয়েছে। তোহা কিচ্ছু বলেনি অবশ্য। বিকেল পর্যন্ত সব ঠিকই ছিল। তবে একটা বড় ঘটনা ঘটে গেল বিকেলের পরই। ঘুরে টুরে বাসায় ফিরে সে যখন হাত মুখ ধুয়ে একটু ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল, তখনই আতিয়া সহাস্য মুখে তার রুমে প্রবেশ করে বললেন, তোহা, তোকে ডাকছে, নিচে আয়। কে ডাকছে আম্মু? গিয়ে বলো আমি ঘুমাচ্ছি। বিরক্তি সমেত উত্তর দিল তোহা। উত্তর দিয়েই শুতে উদ্যত হতেই আতিয়া জোর গলায় বলল, তোর বাবা ডাকছে, আয় জলদি। বাবার কথা শুনে একটু থামলো তোহা। বাবার বলা কাল রাতের কথাগুলো ভাসছে কানের কাছে। বাবা কেন তাকে নিচে ডাকছে? নিচে হয়তো সবাই আছে। সবার সামনে তাকে জরুরি তলব করার কারণটা কি? অচানক একটা ভয় ঢুকে গেল তোহার মনে। তবুও যথেষ্ট স্বাভাবিক কণ্ঠে সে উত্তর দিল, আচ্ছা আসছি, যাও তুমি। হলরুমের সোফায় বসে আছে বাসার প্রত্যেকটি সদস্য। কেমন একটা খুশি খুশি আমেজ সর্বত্র। তোহার পরনে হালকা গোলাপি রঙের থ্রি পিস, মাথায় সাদা ওড়না, একেবারেই সাধারণ ছিমছাম ঘরোয়া পোশাক। সে গিয়ে আরমান সাহেবের কাছে গিয়ে দাঁড়াতেই তাকে হাতের ইশারায় বসতে বললেন তিনি। এদিক ওদিক তাকিয়ে চুপচাপ স্বর্ণালীর পাশে বসে পড়ল তোহা। সবার মুখের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো এখানে আসলে হচ্ছেটা কি। সবার মুখেই মিটমিটি হাসি। সবাই যেভাবে চুপ করে সিঁড়ির দিকে চেয়ে আছে, মনে হচ্ছে কারোর জন্য অপেক্ষা করা হচ্ছে। তোহাও চুপচাপ বসে রইল। তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। মিনিট তিনেক বাদেই কালো ট্রাউজার আর কালো টি শার্ট পরিহিত তিহানকে নামতে দেখা গেল সিঁড়ি বেয়ে। তার মুখে চাপা একটা গোছানো হাসি। জিভ দিয়ে ঠোঁট ভেজালো তোহা। তিহান এগিয়ে কোনো কথা না বলেই তার পাশে বসতেই হুড়মুড়িয়ে একটু চেপে বসলো তোহা। লোকটা শুরু করেছেটা কি সবার সামনে? পুরুষ মানুষ বলে কি লজ্জার মাথা খেয়ে বসেছে? আশ্চর্য। তবে তাকে যার পরনাই অবাক করে দিয়ে আরমান সাহেব উঠে তার পাশে চলে এলেন। উঠলেন তিহানের বাবা আমজাদ। তিহান হেসে ফেলেছে ততক্ষণে। তোহা আর চোখে তাকালো। লোকটার মুখের এই গাঢ় হাসিটা একটু বেশি মানিয়ে যায়। তাকিয়ে থাকতে ইচ্ছে হয় খালি। নিজেকে সামলে চোখ নামালো তোহা। আমজাদ সাহেব হেসে তিহানের হাতে একটা আংটি ধরিয়ে দিলেন। বললেন, পরিয়ে দাও। মুহূর্তেই হতবুদ্ধি হয়ে পড়ল তোহা। হতভম্ব ফ্যাকাশে চেহারায় শূন্য চোখে চেয়ে থাকলো। আচমকা এমন একটা ঘটনা বুঝে উঠে মেনে নিতে বেশ বেগ পেতে হলো তাকে। যখন বুঝে উঠল, তখনই আশেপাশে তাকিয়ে ব্যস্ত চোখে তিহানের দিকে তাকালো সে।
লোকটার মুখের ঝলমলে হাসিটাই বলে দিচ্ছে যা হচ্ছে সবই সত্য। বাস্তবেই সবটা ঘটছে, কোনো স্বপ্ন নয়। মনে মনে কিছুক্ষণ নিজের সাথে আমতা আমতা করল তোহা। তার জীবনের এই অতি অনাকাঙ্ক্ষিত মুহূর্তটা যে এইভাবে একটা সময় হুট করেই সত্যি হয়ে যাবে তা সে কখনোই ভাবেনি। তিহান সেদিন আলতা পরানোর জন্য যেভাবে বলেছিল ঠিক সেইভাবেই আজও নিজের হাত মেলে দিয়ে বলল, হাতটা। এতক্ষণে তোহার মুখের হাসি ফুটে উঠল। মাথা ঝুঁকিয়ে ফেলল সে। কাঁপা হাতে আলতো করে তিহানের হাতের উপর হাতটা রাখতেই অনামিকা আঙুলটা মুহূর্তেই জল করে উঠল একটা স্বর্ণের সাদা পাথর বসানো আংটিতে। হাতের সাথে জল করে উঠল তোহার চোখও। তিহানের আংটি পরানো শেষ হতেই আরমান সাহেব তোহার দিকে একটা আংটি এগিয়ে দিলেন। তবে তোহাকে হাত মেলতে হলো না। তিহান নিজেই হাত এগিয়ে দিল। তিহানের হাত স্পর্শ করল না তোহা। ২ আঙুলে আংটিটা ধরে আস্তে করে তিহানের আঙুলে পরিয়ে দিল। আরো চওড়া হলো তিহানের ঠোঁটের হাসিটা। তিহানের হাত সরানোর আগেই এক ফোঁটা নোনা জল টুপ করে গড়িয়ে পড়ল সেই হাতের উপর। তিহান বলল না কিছু। সে জানে মেয়েটা খুশিতে কাঁদছে। তার বারণ করার কোনো কারণ আজ আর অবশিষ্ট নেই। আংটি পরানো শেষ হতেই মিষ্টিমুখ করল সবাই। এদের কথাবার্তায় বোঝাই যাচ্ছে সবাই জানতো এঙ্গেজমেন্টের বিষয়টা, শুধু তোহা জানতো না। তোহার অবস্থা তখন শোচনীয়। প্রচন্ড লজ্জায় চোখ তুলতে পারছে না সে। কেমন একটা দম বন্ধকর পরিস্থিতি। এই সব যে এই পাশে বসা লোকটার কাছে যে তার বুঝতে একটু অসুবিধে হলো না। গতকাল রাতে বাবার কথাগুলো শুনে একটু আন্দাজ অবশ্য করেছিল, কিন্তু এত তাড়াতাড়ি বাগদান হয়ে যাবে সেটা কোশমিন কালেও ভাবেনি। নিজাম রহমানের মুখ থেকে তো যেন হাসি সরছেই না। লোকটার খুশি যেন উপচে পড়ছে। আফিয়ার পর তিহানের বাবা আমজাদ সাহেব তোহার মুখে একটুখানি মিষ্টি তুলে দিলেন। অপর হাতে মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, বিয়েটা হবে তোমার উচ্চ মাধ্যমিকের পরে। তিহান কিছুতেই তোমার পরীক্ষার আগে বিয়ের ঝামেলা চাইছে না, বুঝলে? তোহা তাকালো না, হালকা শুধু মাথা নাড়ালো। এখনো কেউ তাকে এখান থেকে যেতে বলছে না কেন? ওহ আল্লাহ! খানিক বাদেই তিহানের ইশারায় তোহাকে রুমে নিয়ে গেল আফিয়া। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, তাদের মধ্যেকার বিষয়টা নিয়ে কেউ তাকে চেতাচ্ছে না পর্যন্ত। নুহাস, সাহিব, তুর্য, এমনকি স্বর্ণালীও পুরোপুরি স্বাভাবিক। যেন তাদেরকে কড়া আদেশ দেয়া হয়েছে, যাতে তোহাকে কোনো রকম বিরক্ত না করা হয়, লজ্জা অস্বস্তিতে না ফেলা হয়। বিছানায় বাম কাত হয়ে ফিরে শুয়ে আছে তোহা। চোখে ঘুমের ছিটে ফোঁটাও নেই। ঘরের নীলরাঙা ডিম লাইটের মৃদু আলোয় হাতের অনামিকা আঙুলে জল করছে আংটিটা। হাতটা চোখের সামনে মেলে ধরে আংটিটা থেকে নিষ্পলক চেয়ে থেকে সেই বিশেষ মুহূর্তটা স্মৃতিচারণ করার চেষ্টা করছে সে। চোখের কোণে এখনো চিকচিক করছে আবেগী জল। এই আংটিটা আসলেই তিহান পরিয়ে দিয়েছে তাকে। হঠাৎ করে কিভাবে তাদের সুপ্ত অপ্রকাশিত প্রণয়টা সবার কাছে প্রকাশ পেয়ে গেল? শুধু প্রকাশ না, একেবারে পূর্ণতা পাওয়ার প্রথম ধাপটাও পেরিয়ে ফেলল নিমিষেই। জীবন কি এতই সহজ? সবকিছু কি এতটাই বাধাহীন? কারোর জন্য হ্যাঁ, আবার কারোর জন্য হয়তো না। তবে এই লোকটা বোধহয় তার জীবনে কখনো বাধা নিষেধ চড়াই উতরাই সৃষ্টি হতে দেবে না। নিজের উপর দিয়ে ঝড় বয়ে গেলেও প্রশস্ত বুকটার নিচে তাকে আগলে রাখবে সব সময়। ফোনের ভাইব্রেশনের কাঁপুনিতে ভাবনার সুতো ছিল তোহার। ভুরু কুঁচকে বালিশের পাশে হাতড়ালো সে। ফোনটা হাতে নিয়ে স্ক্রিনে তিহান ভাই নামটা চোখে পড়তেই ভেতরটা একটু কেঁপে উঠল বোধহয়। কিছুক্ষণ রিং হতেই কেটে গেল ফোনটা। ভাইব্রেশনের কাঁপুনিটা থেমে যেতেই সম্বিত ফিরে পেল তোহা। জিভে কামড় দিয়ে তৎক্ষণাৎ ধরফড়িয়ে উঠে বসলো। সেকেন্ড পেরিয়ে যেতেই আবারও উদ্যমে ফোনটা ভাইব্রেশন হতে শুরু করলো। ঠোঁটে ঠোঁট চেপে রিসিভ করলো তোহা। এখন নিশ্চিত একটা রাম ধমক খাবে সে। ফোনটা রিসিভ করে সরি বলার আগেই উপাস থেকে তিহান গুরুগম্ভীর শীতল কণ্ঠে বলল, বাইরে আসো। কয়েক মুহূর্ত নিশ্চুপ হয়ে রইল তোহা। অতঃপর গলা খাদে নামিয়ে মৃদু স্বরে বলল, সি। ওপাশ থেকে তপ্ত নিঃশ্বাসের আওয়াজ শোনা গেল শুধু। তোহা পাল্টা কিছু বলার সাহস পেল না। ঘুমন্ত স্বর্ণালীকে একবার পরখ করে নিয়ে বিছানায় নামতে নামতে মিনমিন করে পড়ল, আসছি। সে আসছি বলতেই ফোনটা কেটে গেল অপর পাশ থেকে। ছোট্ট একটা শ্বাস ফেলে ফোনটা বিছানায় রেখে এলোমেলো চুলগুলো হাত খোপা করে নিল তোহা। মাথায় ওড়না চাপিয়ে নিয়ে চুপচাপ বেরিয়ে এলো দরজা খুলে।
বারান্দায় তখন ঠান্ডা শীতল মন মাতানো বাতাস। বাতাসের প্রথম দমকাটা উষ্ণ শরীরে ছুঁয়ে যেতেই গায়ের লোমগুলো শিরশির করে দাঁড়িয়ে পড়ল। এদিক ওদিক তাকিয়ে রেলিং ধরে আকাশের দিকে চেয়ে থাকা তিহানকে দেখতে পেল তোহা। সুতির সাদা ওড়নাটা আষ্টে পিষ্টে গায়ে জড়িয়ে নিয়ে ধীর পায়ে এগিয়ে গিয়ে তিহানের পাশে দাঁড়ালো তোহা। তার উপস্থিতি টের পেতেই ঘুরে দাঁড়ালো তিহান। ট্রাউজারের পকেটে হাত ঢুকিয়ে তোহার সারা মুখে দৃষ্টি ঘোরালো বেশ অনেকক্ষণ ধরে। তোহার নত দৃষ্টিতে এক ঝাঁক প্রশ্ন উপচে পড়ছে। এই রাতের বেলা ডেকে এইভাবে তাকিয়ে আছে কেন লোকটা? শেষমেশ প্রশ্নটা করার জন্য মুখ খুলল তোহা। বলল, আপনি এত রাতে? তোমাকে দেখতে ইচ্ছে করছিল, সেই জন্য ডেকেছি। তোহার প্রশ্ন শেষ হবার আগেই উত্তর দিল তিহান। তোহা এক পলক তাকালো, মুহূর্তেই ঠোঁট চেপে ক্ষীণ হাসল। তিহানের চোখ আটকালো সেই হাসিতে। খট করে একটা শব্দ হতেই চমকে উঠল তোহা। তবে কি কেউ আসছে দিকটায়? তাদের একসাথে দেখে ফেললে কি হবে? তোহার অস্থির দৃষ্টি দেখে ঠোঁট বাঁকিয়ে হাসল তিহান। কেউ আসছে না, বাতাসের ধাক্কায় হয়তো শব্দ হয়েছে কিছুতে। এত ভয় পাও কেন? তোহার মধ্যে কোনো পরিবর্তন দেখা গেল না। সে ভীত দৃষ্টিতে বারান্দার এপাশ থেকে ওপাশে চেয়ে রইল। হাঁফ ছাড়ল তিহান। তোহার হাত টেনে ধরে সামনে এগোতে নিলেই তোহা সন্দিহান কণ্ঠে বলল, আবার কোথায় যাচ্ছেন? তুমি যে হারে ভয় পাচ্ছ, আমি একটু মন ভরে দেখার আগেই জ্ঞান হারিয়ে ফেলবে। আপনি মজা নিচ্ছেন? তিহান সরু চোখে তাকালো। তোহার কথাটা তোয়াক্কা না করে চুপচাপ ছাদের সিঁড়ি ধরে উপরে উঠতে লাগলো। ছাদ ভর্তি চাঁদের আলো। পাশের একটা ছোট্ট টব থেকে বেলি ফুলের তীব্র ঘ্রাণ নাকে এসে ঠেকছে। মাথা ঝিমঝিম করছে তোহার। তিহান দাঁড়িয়ে আছে মুখোমুখি। আংটি পরানো হাতের 4 আঙুলের অগ্রভাগে আলতো করে ঠোঁটের কোণে ক্ষীণ হাসি নিয়ে এক দৃষ্টিতে দেখে চলেছে বিরতিহীনভাবে, যেন সেইখানে তার গোটা জীবনের সব সুখ এসে ভর করেছে। এক পর্যায়ে ধৈর্যহারা হয়ে পড়ল তোহা। বলল, এত কি দেখছেন? তিহান মুখ তুলে তাকালো, আবার মাথা নামিয়ে আংটিটায় বৃদ্ধা আঙুলগুলি বুলিয়ে বলল, সুন্দর লাগছে তাই না? তিহানের খেই হারানো কথাবার্তায় হেসে ফেলল তোহা। একটু পর হাতটা ছাড়িয়ে নিয়ে মুখের চুলগুলো কানের পিছে গুঁজে দিয়ে হাসি থামিয়ে চিন্তিত কণ্ঠে বলল, আপনি কি এখন থেকে সবসময় তুমি করেই ডাকবেন? তোহার বাহু ধরে কাছে টানল তিহান। হাতের উল্টো পিঠ গালে ছুঁয়ে দিয়ে ভুরু উঁচিয়ে বলল, ডাকা তো উচিত, আমার অধিকার আছে। তোহা উত্তর দিল না। তার মুখে চিন্তার প্রখর ছাপ স্পষ্ট। এই লোকের মাঝে মধ্যে একান্তের ডাকা তুমি ডাকেই লজ্জায় শেষ হয়ে যায় সে। আবার সব সময় সবার সামনে ডাকলে তো আর চোখ মেলে তাকানোর অবকাশও থাকবে না। না, ডাকবো না, বিয়ের পর ডাকবো। নয়তো আমার তুমি ডাকটায় অভ্যস্ত হয়ে যাবে তুমি। যখন তুমি ডাকার পর মুহূর্তে তোমার লজ্জারাঙা রক্তিম চেহারাটা আর দেখতে পাবো না। তা কি হয় বলো? কেটে গেল আরো কয়েকটি মহেন্দ্রক্ষণ। তিহানের ধূসর রঙের সম্মোহিত দৃষ্টি তখন তোহার গভীর কালো চোখে। লোকটার মধ্যে কোনো সংকোচ নেই। নিচে নামবেন না? অনেক রাত হয়ে গেছে, আস্তে করে বলল তোহা। তিহান সে প্রসঙ্গে কোনো উত্তরই দিল না। আচমকা তোহার বাম চোখের পাতায় আঙুল ছুঁয়ে দিতেই চোখ বন্ধ করে ফেলল তোহা। চোখ বন্ধ অবস্থাতেই তাড়াহুড়ো করে বলল, কি করছেন? আরো কিছুক্ষণ তোহার ঘন পাপড়িতে আঙুল দিয়ে খেলল তিহান। প্রশ্ন করল, তুমি চোখে কাজল দাও না কেন? প্রশ্নটায় অপ্রস্তুত হয়ে পড়ল তোহা। বাস্তবে সে আজ পর্যন্ত কখনো চোখে কাজল দেয়নি। কেন জানি কাজল লাগাতে ভয় লাগে। একবার অবশ্য চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। বরং হাত কেঁপে চোখে বাজেভাবে খোঁচা লেগে গিয়েছিল। তারপর থেকে আর কখনো সাহস করেনি। আইলাইনার দিয়েই সবসময় কাজ চালিয়ে নেয়। আমি কাজল দিতে পারি না, ছোট্ট মুখে উত্তর দিল তোহা। তিহান হাসল। তোহার এক গালে হাত রেখে মোহনীয় স্নিগ্ধ ভারী পুরুষালী কণ্ঠে সে বলল, জানো, তোমাকে কাজল চোখে দেখার কত শখ আমার। তোমার কাজল দেওয়া চোখের মায়ার মাত্রাটা ভেবেই তো আমার ভয় হচ্ছে। আচ্ছা, সেই চোখে একবার তাকালে আমি দৃষ্টি ফেরাতে পারবো তো লাজুকলতা? তোহা লজ্জা পেল। লোকটা নির্ঘাত পাগল হয়ে গেছে। এই রাত ভেরিতে তার প্রেমিক মন আবার জেগে উঠেছে। এই ভয়ঙ্কর প্রেমিককে সে কি করে সামলাবে? তার যে অত সাধ্যি নেই।
তার ভাবনার মাঝেই তিহান এক বুক আবদার মাখা ছেলে মানুষের স্বরে বলল, আমি একদিন তোমাকে কাজল পরিয়ে দেবো, ঠিক আছে? তোহা এক মুহূর্ত দেরি না করে উত্তর দিল, আচ্ছা দিয়েন। বাতাসের বেগ বেড়ে গেছে, গাছের পাতা নড়া শা শা শব্দ হচ্ছে। একটা দমকা হাওয়ায় তোহার মাথার ঘোমটাটা পড়ে গেল, খুলে গেছে খোপার চুল। তীব্র বাতাসে অগোছালো চুল সামলাতে বেশ ঝামেলা পোহাতে হচ্ছে তাকে। কিছুতেই সবগুলো চুল হাতের মুঠোয় আনতে পারছে না। বেশ খানিকক্ষণ চেষ্টা করে চুলগুলো খোপা করার পর গায়ের ওড়না ঠিক করতেই তিহান এগিয়ে এলো। নিজেই ওড়নার আঁচল টেনে নিয়ে তোহার মাথায় পরিয়ে দিতে দিতে বলল, তোমাকে না ঘোমটাতে ভীষণ মানায়।